নমস্কার ছাত্রছাত্রীরা, মাধ্যমিকের ইতিহাসের কমপ্লিট সাজেশান দ্বিতীয় সেমিস্টারের জন্য জানতে হলে ভিডিওটা পুরো প্রথম থেকে ভালোভাবে দেখবে অথবা সেভ করে রাখবে, তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। মানে আমি শুধু ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আলোচনা করব তা নয়, তার সঙ্গে আলোচনা করব আমরা যে আমাদের এই সাজেশান থেকে কোন কোন প্রশ্নগুলো মাধ্যমিকে এসেছিলো সেটাও তোমাদের দেখিয়ে দেবো। তোমরা মানে পারলে মাধ্যমিকের প্রশ্নগুলো দেখে নিতে পারো। এবং আমি আমার ছাত্রছাত্রীদের কী প্যাটার্নে করিয়ে দিয়েছিলাম যাতে তারা সমস্ত প্রশ্ন অ্যাটেন্ড করতে পারে, আর তোমরাও কী প্যাটার্নে পড়বে যাতে সমস্ত প্রশ্ন অ্যাটেন্ড করতে পারবে। তো সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তার আগে বলে রাখি, এই যে সমস্ত নোটস তোমরা যদি আমাদের কাছে পারচেস করতে চাও, তো সমস্ত নোটস যদি কিনতে চাও তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। আমরা ইতিহাসে কী করি, ইতিহাসে টেক্সট বই ভিত্তিক সাজেশান দিই। টেক্সট বইয়ের যে লাইন তুলে প্রশ্ন ইম্পর্টেন্ট সেটা তো লিখিত হ্যান্ড রিটেন নোট, সেটা লিখিত আকারে সাজেশান তো দিবি শর্ট কোশ্চেন আকারে। এছাড়া নিজস্ব কিছু ইম্পর্টেন্ট বিভিন্ন রকম টেস্ট পেপার, রকম বই ঘেঁটে, বিগত বছর প্রশ্ন ঘেঁটে যেখান থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন সেগুলো আলাদা শর্ট কোশ্চেন, অবজেক্টিভ কোশ্চেন সাজেশান দিই। আর এখানে যে প্রশ্নগুলো দেখছো এগুলো মানে এই কটা প্রশ্ন যদি তোমরা করতে পারো এর বাইরে কোশ্চেন হবে না, এটা আমার ধারণা এবং আমার বিশ্বাস। এত বছর ধরে কম বেশি পড়েছে বলতে পারো। তো এবার আগের বছরে আমার এই সাজেশান থেকে সমস্ত প্রশ্ন পড়েছে, যা যা প্রশ্নগুলো দিয়েছিলাম। সত্যি কথা বলতে আমি এই অধ্যায় থেকে একটা 8 নম্বর দিয়েছিলাম আর সেই 8 নম্বরটাই পড়ে গেছে। তো এটার জন্য জাস্ট একটা ক্যালকুলেশনই কাজে লেগেছে। সত্যি কথা বলতে এমন নয় যে এবছরও দেবো গ্যারেন্টি পড়বে, কিন্তু বিশ্বাস করো প্রতি বছরই মোটামুটি কমন পড়ে যদি ছাত্রছাত্রীরা পুরো কথাটা শুনে যায়। অধিকাংশ ছাত্রছাত্রীরা কী করে, ভালো করে কথাই শোনে না, তারা মেন কথাটা মনে করে এই 3টে প্রশ্ন পড়লেই হয়ে যাবে। কিন্তু 3টে প্রশ্ন কেমনভাবে পড়তে হবে সেটা কিন্তু কেউ ভালোভাবে শোনে না, যার ফলে পরীক্ষার সময় তারা বিপদে পড়ে। কারণ মাধ্যমিকের প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হচ্ছে। কোনো বছরের প্রশ্ন দেখা যায় ডাইরেক্ট 8 নম্বর দিচ্ছে, কোনো বছরের প্রশ্ন দেখা যাচ্ছে যে ডাইরেক্ট 8 নম্বর দিচ্ছে না, 4+4 দিচ্ছে, 5+3 দিচ্ছে। ফলে কি ছেলেমেয়েরা 3 নম্বর কোন পাচ্ছে, 5 নম্বর কোন পাচ্ছে না, 5 নম্বর কোন পাচ্ছে, 3 নম্বর কোন পাচ্ছে না। তো সেই জন্য ভালো করে শোনো, ভিডিওটা ভালো করে দেখো। আর আশা করি তোমাদের সময় বেকার আমি নষ্ট করবো না। তো এখান থেকে আমাদের প্রথম কথা, আমি এই বছরের মাধ্যমিকে যে প্রশ্নগুলো পড়ে গেছে সেগুলো বাদ দিয়ে তোমরা মুখস্থ করতে পারো। আর এখানে বলে রাখি, অধিকাংশ স্কুলে এই যে সেমিস্টারের পরীক্ষা হয় সেখানে এগুলো খুব একটা বাদ দেয় না, সেই জন্য তোমরা পুরোটাও মুখস্থ করতে পারো অথবা বাদ দিয়ে মুখস্থ করতে পারো। তো আমার ব্যক্তিগত সাজেশান যে তোমরা বাদ দিয়ে মুখস্থ করো, অসুবিধা নেই। কারণ আমাদের আলটিমেটলি এই পরীক্ষায় যত ভালো মার্কস পায়, কারণ আলটিমেটলি মাধ্যমিকে তো ভালো মার্কস পেতে হবে। আর ন্যাচারালি মাধ্যমিকে মানে এই বিগত বছরের প্রশ্ন সেম ইয়ার, মানে এবছর ধরো তোমরা 2027 পরীক্ষা দেবে, 2026 সালের প্রশ্ন রিপিট হয় না, এটা 99.9% চান্স নেই। তো এখান থেকে যে প্রশ্ন তোমরা এবারে লক্ষ্য করবে, আর সেটা হলো এই যে 2 নম্বরের প্রশ্ন। আচ্ছা, শর্ট কোশ্চেনগুলো আমার হ্যান্ড রিটেন সাজেশান ভিত্তিক নোটস আছে, তৈরি করা আছে, যারা পারচেস করতে চাও তাদের আমি সেল করে দিই। আর যদি তোমরা শর্ট কোশ্চেনের সাজেশান চাও তো আমি চেষ্টা করবো আলাদা একটা ভিডিওর মাধ্যমে বলে দিতে। তো এখানে আমরা 2, 4, 8 আলোচনা করবো। এগুলো যদি তোমরা করে যেতে পারো, এর মধ্যে দিয়ে তোমাদের এই পরীক্ষায় তো কমন পাবে, মাধ্যমিকেও কমন পাবে। 1857 খ্রিস্টাব্দে বৃদ্ধের প্রত্যক্ষ কারণ কী ছিল? ঝাঁসি রানী বিখ্যাত কেন, নানা সাহেব বিখ্যাত কেন, মনোহারি ঘোষণাপত্রের মূল উদ্দেশ্য। এই যে প্রশ্নটা মনোহারি ঘোষণাপত্রের মূল উদ্দেশ্য, এই মনোহারি ঘোষণাপত্র টিকে হিসেবে আমি দিয়েছি 2-এ, কিন্তু তোমরা অ্যাকচুয়ালি পুরো পড়ে নেবে, পুরো টপিকটা পুরো ক্লিয়ার করে নেবে। অ্যাকচুয়ালি কোশ্চেনের মান 2, 4 এরকম কিছু হয় না, জানো তো। পুরো টপিকটা আমাদের ক্লিয়ার করতে হয়। আর কিছু কোশ্চেন সেগুলো শুধু 2-এর জন্যই পড়তে হয়, কিন্তু কিছু কোশ্চেন আমাদের বড় আকারে একটু টিকা আকারে ভালো করে পড়ে রাখতে হয়, যাতে সেই প্রশ্নটা 2-এ আসুক, 4-এ আসুক, 8-এ আসুক, 5-এ আসুক, যাতেই আসুক আমি লিখে দিতে পারবো। সেই জন্য চেষ্টা করবে ছোটো প্রশ্ন না পড়ে একটু বড় আকারে মুখস্থ করে রাখতে। এটা শুধুমাত্র তোমাদেরকে বলে দেওয়া, তোমরা যদি সেইভাবে মেনে চলো তো তোমাদের পরীক্ষার সময় অসুবিধা হবে না। গভর্নর জেনারেল ভাইসরয়ের মধ্যে পার্থক্য কী? সভা সমিতির যুগ বলতে কী বোঝো? এই সভা সমিতির যুগ বলতে কী বোঝো, এই প্রশ্নটা তোমার মাধ্যমিকের প্রশ্ন দেখে নেবে। যে 4 নম্বরের প্রশ্ন, আমি আমার সামনে কোশ্চেন আছে, কোশ্চেন দেখেই বলছি অ্যাকচুয়ালি 4.3-এর দাগে প্রশ্নটা এটা পড়ে গেছে 2026 সালে, আর আমাদের সাজেশনেও দেওয়া ছিল। তো বুঝতে পারছো তো কতটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো। ল্যান্ড হোল্ডার সোসাইটি, ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন, এই প্রশ্নটা বলি, বঙ্গভাষা প্রকাশিকা সভা, এই টপিকটা নিয়ে একটা প্রশ্ন হয়েছিল, যে প্রশ্নটা আমি খাতায় স্টুডেন্টদের লিখে দিয়েছিলাম। এখানে আমি 2 নম্বরের জন্য দিয়েছি, কিন্তু ছাত্রছাত্রীদের যখন লিখে দিই তখন টিকা আকারে বড় করে লিখে দিয়েছিলাম। মানে প্রশ্নটা কী পড়েছে বলছি, বঙ্গভাষা প্রকাশিকাকে সভাকে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান কেন বলা হয়? ফলে আমি এমনভাবে লিখে দিয়েছি যাতে ছাত্রছাত্রী তো এই উত্তরটাও ক্যাপচার করে নিতে পারে। ফলে আমার প্রশ্ন অনুযায়ী পুরো হুবাহু এটা কমন পড়েনি, কিন্তু এই উত্তর যেটা আমি লিখে দিয়েছি ছাত্রছাত্রীদের সেটা কিন্তু লিখে আসলে হয়ে যেত। তো সেই জন্য বলছি ভালো করে যে টপিকটা পড়ে ভালো করে ক্লিয়ার করে পড়ো। পরে প্রশ্ন 9-এর দাগে, জমিদার সভা প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? কারা এই বঙ্গভাষা টপিকটা বাদ দিতে পারো, এটা অত ইম্পর্টেন্ট নয়, শর্ট কোশ্চেন হিসেবে আসতে পারে, তো বড় প্রশ্ন হিসেবে আসবে না, শুধু মাধ্যমিকে পড়ে গেছে। কারা কবে ভারত সভা প্রতিষ্ঠা করেন? এর 2টি উদ্দেশ্য লেখো। ইলবার্ট বিল কী? শ্বেত বিপ্লব বা ইলবার্ট বিল বিরোধিতা আন্দোলন কী? হিন্দু মেলার প্রতিষ্ঠা 2টি উদ্দেশ্য। তো এখানে 13 দাগের প্রশ্ন যেটা বলছিলাম সেটা হলো এই,
যে হিন্দু মেলা প্রতিষ্ঠার দুটি উদ্দেশ্য লেখো। আমার সামনে মাধ্যমিকের প্রশ্ন দেখেই ভিডিওটা করছি অ্যাকচুয়ালি আমার সামনে রেখে। তো এখানে তোমরা দেখে নাও 3.7 দাগের এই একই প্রশ্ন সেম টু সেম প্রশ্ন আমার সাজেশন থেকে মিলেছে। আর যারা পড়ে গেছে আগের বছর তাদের তো হবে। তো তোমাদের এটা পড়ার দরকার নেই। এটাই তোমাদের বলতে যাচ্ছি যে এই প্রশ্ন তোমাদের পড়ার দরকার নেই। এটা এসে গেছে মাধ্যমিক পরীক্ষায়। তো পরের প্রশ্নটা একদম হুবাহু আনন্দবাদ উপন্যাসে কি ওই জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্বুদ্ধ করেছিল, আর মাধ্যমিকে প্রশ্ন এসছে যে জাতীয়তাবাদে উন্মেষে আনন্দবাদ উপন্যাসটির কিরূপ ভূমিকা ছিল। একদম এই দুটো প্রশ্ন আমার সাজেশন থেকে মাধ্যমিকে পুরো 2026 সালের পরীক্ষা এসে গেছে, তোমার নিজেরাই দেখতে পারবে। তো এখানে কিছু বলার কিছু নেই। তো প্রতি বছরই ছাত্রছাত্রীরা সাজেশন থেকে কমন পায়। যারা যারা বিশ্বাস করে আমাদের সাজেশন পারচেস করে বা আমাদেরকে ফলো করে তারা তারা অবশ্যই কমন পাবে। আর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক আর শেয়ার করো। পরের প্রশ্নটা, তাহলে এই দুটো প্রশ্ন কিন্তু তোমরা করবে না 2 নম্বরের জন্য। 4 এর জন্য হতে পারে কিন্তু 2 এর জন্য আর আসবে না এটা। ঠিক আছে? পরের প্রশ্ন, আচ্ছা, ভারতের জাতীয়তাবাদের বর্তমান ভারত গ্রন্থটির অবদান কি? ভারতের জাতীয়তাবাদের বর্তমান ভারত গ্রন্থটি, এটা খুব ভালো প্রশ্ন এবছরের জন্য, মানে বিবেকানন্দর যে প্রশ্ন টপিকটা। রবীন্দ্রনাথ ঠাকুরের গোড়া উপন্যাস, এটাও খুব ভালো প্রশ্ন। এবার এই দুটো প্রশ্ন ভালোভাবে করে যাও, এবারে টপিকের জন্য খুব ইম্পর্টেন্ট। ভারত মাতার চিত্র খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ব্যঙ্গচিত্র কেন আঁকা হয়? গঙ্গানন্দ ঠাকুর বিখ্যাত কেন? অস্ত্র আইন কি? দেশীয় ভাষা সর্বত্র আইন বা ভান্ডারগুলোর প্রেস অ্যাক্ট কি? তো এই প্রশ্নগুলো ছিল আমার আগের বছর দেওয়া প্রশ্ন। আর এই কটা প্রশ্ন আমি এবছরে তোমাদের সংযোজিত করেছি সাজেশনের সঙ্গে। যেটা দেখতে পাচ্ছ, এই যে ভাইসরয় লর্ড ক্যানিংয়ের দুটি প্রশাসনিক সংস্কার উল্লেখ করো। 1857 বিদ্রোহকে সামন্ততান্ত্রিক প্রতিক্রিয়া কেন বলা হয়? যেটা অ্যাকচুয়ালি 8 প্রশ্নের মধ্যে হয়ে যায় বলে আমি এতদিন আলাদাভাবে দিতাম না। তা আজ এবছরে আমি সংযোজিত করলাম। কারণ যেহেতু 8 এই প্রশ্নটা এসে গেছে 1857 বিদ্রোহ, সেটা 2 এ আসতে পারে। ইম্পর্টেন্ট। হিন্দু মেলাকে চৈত্র মেলা নামে পরিচিত কেন? হিন্দু মেলা টপিকটা যেহেতু প্রশ্ন এসে গেছে, আসার সম্ভাবনা তো নেই, তবু বলে রাখতে পারো। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে কেন স্বদেশপ্রেমের পরম গুরু বলা হয়? ভালো প্রশ্ন। গঙ্গাধর ঠাকুরের ব্যঙ্গচিত্রের মূল বিষয়বস্তু কি? এই প্রশ্ন আমি আগে দিয়েছি, ফের দেওয়া আছে। তো এই ছিল তোমাদের 2 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিশ্বাস করো যে কটা প্রশ্ন দিলাম এগুলো যদি তোমরা করে যেতে পারো, আমার বিশ্বাস এর মধ্যে তোমরা পরীক্ষা অবশ্যই পাবে। আচ্ছা, এবার 4 প্রশ্ন আসছি। 4 প্রশ্ন তোমাদের যেহেতু এবারে 4 প্রশ্ন তো পড়ে গেছে আমার সাজেশন থেকে, সভা সমিতিটা পড়ে গেছে। আচ্ছা, 4.3 থেকে সভা সমিতি, আর 4.4 বঙ্গভাষা প্রকাশিকা, যেটা অ্যাকচুয়ালি বলছিলাম। বঙ্গভাষা প্রকাশিকা আর সভা সমিতি পড়ে গেছে। তো তোমাদের এবারের জন্য খুব ভালো 4 জন্য করতে পারবে। আনন্দর উপন্যাসটা ভালোভাবে করতে পারো, এটা 4 দিতে পারে। স্বামী বিবেকানন্দের বর্তমান ভারত, এটা আমি বলছিলাম, এটা খুব ইম্পর্টেন্ট। 4 জন্য এটা করো, 2 এর জন্য করার দরকার নেই। 4 জন্য করলে 2 হয়ে যাবে। জাতীয়তাবাদ উন্মেষে ভারত সভার ভূমিকা, এটাও খুব ভালো প্রশ্ন। এলবার্ট বিল বিতর্ক, এটা ভালোভাবে করতে পারো। হিন্দু মেলা করার দরকার নেই, হিন্দু মেলা পড়ে গেছে 2 এ, বাদ দাও। আচ্ছা, বঙ্গভাষা প্রকাশিকা সভা, এটা পড়ে গেছে, পরীক্ষা দরকার নেই। ভারত চিত্র একটু আগে বলেছি, এই প্রশ্নটা করতে পারো। 1857 বিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের কিরূপ মনোভাব ছিল? এটা 4 জন্য ভালো প্রশ্ন। গঙ্গাধর ঠাকুরের ব্যঙ্গচিত্রগুলি কিভাবে উপনিবেশিক শাসনের সমালোচনা করেছিল? ভালো প্রশ্ন। আচ্ছা, তাহলে এখান থেকে মোটামুটি যদি ভালো করে বলি প্রশ্নগুলো, যেগুলো চোখে রাখার মতো যদি প্রশ্নগুলো বলি, ভারত সভা, মানে ভারত সভা টপিকটা। আচ্ছা, তোমার তারপর ইলবার্ট বিল, তারপরে রবীন্দ্রনাথ ঠাকুরের গোড়া, স্বামী বিবেকানন্দের বর্তমান ভারত, এই টপিকগুলো, আনন্দমঠ উপন্যাস, এই টপিকগুলো ভালোভাবে দেখে যেতে পারো, এখান থেকে প্রশ্ন হবে। আচ্ছা, এই যে যেটা বলছিলাম, এই দুটো প্রশ্ন আমি এবছর সংযোজিত করেছি। এই প্রশ্নটা তোমাদের পড়ে গেছে। এই 1827 সালে মহাবিদ্যার প্রকৃত চরিত্র, এটা তোমাদের পড়ে গেছে, তো এটা পড়ার দরকার নেই। এটা আগের বছর আমি একটাই প্রশ্ন দিয়েছিলাম, এইটাই পড়ে গেছে মাধ্যমিকে। তো এবছর তোমরা এই দুটো 8 করে যেতে পারো এই অধ্যায় থেকে। যে ভারত সভার একটা অবদান আর কার্যাবলী, আর এই লেখায় লেখায় ভারতের জাতীয়তাবাদের বিকাশের পরিচয়, অর্থাৎ আনন্দমঠ, গোড়া, বর্তমান ভারত, ভারতমাতা চিত্র, এইগুলো টপিক নিয়ে বিস্তারিত আলোচনা করতে হবে। তো এই দুটো টপিক ভালোভাবে তোমরা যদি পড়ো, প্রচুর প্রশ্ন এর থেকে এমনি হয়ে যাবে, আলাদাভাবে এগুলো আলাদাভাবে পড়ার দরকার নেই। তো এই দুটো প্রশ্ন ভালোভাবে করো, খুব ভালোভাবে করো, এখান থেকে প্রশ্ন অবশ্যই কমন পাবে। আশা করি ভিডিওটা তোমাদের জন্য ইফেক্টিভ হয়ে যায়। প্রমাণ সহ তোমাদের সঙ্গে ভিডিও করলাম, যেটা পড়েনি সেটাও বলেছি, আর যেটা সংযোজিত করেছি সেটাও তোমাদের সঙ্গে বলেছি। বাদ বাকি ভালো মন্দ কেমন লাগলো তোমাদের ওপর। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করো। আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক থেকে ফলো করো, আর বন্ধুদের সঙ্গে শেয়ার অবশ্যই করো। ধন্যবাদ।